আজকে আমরা শুরু করব দশম শ্রেণীর কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো। প্রথমে আমরা একের দাগের অঙ্কগুলো করব। একের দাগে কি বলেছে? বলছে এই যে সংখ্যামালাগুলো দিয়ে দিয়েছে, এই সংখ্যামালাগুলোর মধ্যে বলছে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা লিখতে বলেছে। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত মানে চলের সর্বোচ্চ ঘাত সেটা 2 হতে হবে, 2 এর কম হলে হবে না। সর্বোচ্চ ঘাত সেটা 2 থাকতে হবে, 2 এর বেশি হলেও হবে না, 2 থাকতে হবে। চলের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। তো এখানে 1 নম্বরটায় চলের সর্বোচ্চ ঘাত এখানে কত আছে? 2 আছে। তো এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এখানে চলরাশির সর্বোচ্চ ঘাত এখানে 5 আছে, x⁵। এটাকে যদি এ করেও দেখি, এটা 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে -2, এটা হচ্ছে। এখানেও চলরাশির সর্বোচ্চ ঘাত হচ্ছে 5 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা। এখানে চলরাশির সর্বোচ্চ ঘাত এখানে 5 হয়ে গেছে, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না এটা। এর পরেরটা 3এরটা যদি দেখি, 3এরটা যেটা বলেছে ওখানে, 3এরটা যদি এখানে করি, 3এরটা দিয়েছে 2x ইন্টু ব্র্যাকেটের মধ্যে হচ্ছে x প্লাস 5, বাইরে হচ্ছে +1, এটা দিয়েছে 3এরটা। তো এখানে গুণ করলে এটার সঙ্গে একবার এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 2x এর সাথে x গুণ করলে 2x² প্লাস 2x এর সাথে 5 গুণ করলে 5 2 এ 10, 10x প্লাস হচ্ছে 1, এটা বেরোচ্ছে। এখানে চলরাশির সর্বোচ্চ ঘাত কত? এখানে চলরাশির সর্বোচ্চ ঘাত এখানে দেখা যাচ্ছে যে 2 এসে গেছে চলরাশির সর্বোচ্চ ঘাত। তাহলে এটাও দ্বিঘাত বহুপদী সংখ্যা হলো। 3এরটা তাহলে হবে। আর 4এরটাতে এখানে সর্বোচ্চ ঘাত 1 আছে, তাহলে এটা হবে না। তাহলে এখানে কোনটা কোনটা হবে? এখানে 1এরটা হবে আর 3এরটা হবে। 1এরটা 3এরটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে, বাকিগুলো হবে না, কারণ ওখানে চলরাশির সর্বোচ্চ ঘাত সেটা 2 নেই। ঠিক আছে। বলছে এখানে 2 দাগের গুলো কি বলছে? নিচের দ্বিঘাত সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে লেখা যাবে, যেখানে abc হচ্ছে বাস্তব সংখ্যা এবং a ≠ 0। আমরা জানি এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তো এখানে প্রথম সমীকরণটা দিয়েছে এটা। তো বলছে যে কাদেরকে এই আকারে লেখা যাবে, এই আকারে লেখা যাবে সেটা দেখাতে বলছে। 1 নম্বরটা আমি লিখে নিয়েছি। তো এখানে যদি লসাগু করা হয়, লসাগু হবে x। এবার x এর সাথে এখানে x এর গুণ হবে x², আর x এর সাথে এখানে 1 এর গুণ হবে, -1 আছে, তাহলে -x হয়ে যাবে। আর এখানে x যেহেতু মিলে যাচ্ছে, তাহলে উপরে +1 বসে যাবে, সমান হচ্ছে 0। সরি, এখানে সমান 6 ছিল, সমান 6, ঠিক আছে। তাহলে এখানে x² মাইনাস x প্লাস 1, এক্সটা ওইদিকে গুণ হলে 6x হয়ে যাবে। এবার 6x টাকে যদি বাদিকে নিয়ে আসা হয়, তাহলে -x এদিকে আছে, 6x এদিকে এলে -6x হবে, +1 আছে, এটা সমান হচ্ছে 0। তাহলে হচ্ছে x² -x এর সাথে -6x একই চিহ্ন থাকলে যোগ হয়, তাহলে -7x হবে, +1, এটা সমান হচ্ছে 0। ঠিক আছে। তো এটা হচ্ছে, এটাকে তাহলে এই আকারে লেখা যাচ্ছে, এটা এই যে x² প্লাস bx প্লাস c এই আকারে লেখা যাচ্ছে। তাহলে 1 নম্বরটাকে লেখা যাচ্ছে, এখানে 1 নম্বরটাকে লেখা যাচ্ছে, তাহলে এটাকে লেখা যাচ্ছে যে মোটামুটি সেম আকার। a এর জায়গায় এখানে 1 আছে, b এর জায়গায় হচ্ছে -7 আছে, c এর জায়গায় 1 আছে। ঠিক আছে। বাকিগুলোকে লেখা যায় কিনা দেখা যাক। বাকিগুলো এখানে 2এরটা এবার করছি। 2এরটা দিয়েছে x প্লাস হচ্ছে 3/x, এটা সমান হচ্ছে x²। x প্লাস 3/x এটা সমান হচ্ছে x²। তাহলে এখানে লসাগু করলে x হবে, x গুণ করলে হচ্ছে x² হবে, প্লাস উপরে 3টা বসে যাবে, কারণ x এখানে মিলে যাচ্ছে, আর এখানে x² আছে। এবার x টা ওদিকে গুণ হলে, তাহলে এদিকে আছে x² প্লাস 3 আছে, আর x টা ওদিকে গুণ হলে হয়ে যাবে x³ হয়ে যাবে। এবার পুরোটাকে যদি এই দিকে টার্মগুলোকে যদি ওদিকে নিয়ে যায়, তাহলে কি হবে জিনিসটা? x³ এটা ওদিকে গেলে -x² হয়ে যাবে, এটা ওদিকে গেলে -3 হয়ে যাবে, এটা সমান হচ্ছে 0। তো এটাই হচ্ছে এখানে বেরোচ্ছে, কিন্তু এখানে x² আছে, কিন্তু এখানে x³ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে লেখা যাচ্ছে না এই আকারে।
দুইটা হচ্ছে না, তাহলে শুধুমাত্র একেরটা হয়েছে এখানে। এবার তিনেরটা আর চারেরটা। তিনেরটা এখানে কি হচ্ছে, এখানে এক্স স্কয়ার তো আছে, এখানেও আছে, কিন্তু এখানে এক্স এর জায়গায় রুট এক্স আছে, তাহলে এটা হবে না, এটাও লেখা যাচ্ছে না ওই আকারে। আর চারেরটা, এটা যদি ভাঙা হয়, এটা সূত্রে পড়ছে মাইনাস বি এর হোল স্কয়ার, এটাকে যদি ভাঙি তো এটাই আসবে। এটাকে যদি সূত্রে ফেলে মাইনাস বি এর হোল স্কয়ার কি ছিল, এ স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার, তাহলে এটাই আসবে। ঠিক আছে, তাহলে এটা কোনো সমীকরণ না, এটা হচ্ছে অভেদ, এটি অভেদ। তাহলে শুধুমাত্র এই সমীকরণটাকে এই আকারে লেখা যাচ্ছে, যেখানে হচ্ছে এ সমান কত দাঁড়াচ্ছে, এ সমান এর জায়গায় কত আছে, এখানে 1 আছে, বি এর জায়গায় কত আছে, বি এর জায়গায় আছে এখানে -7, আর সি এর জায়গায় কত আছে, সি এর জায়গাতে 1 আছে। শুধুমাত্র 1 নম্বরটা কি লেখা গেছে। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি। এবার 3 দাগের অঙ্কটা বলছে, এখানে এই সমীকরণটা, এই যে সমীকরণটা বলছে, এটা চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। তো এই সমীকরণটাকে আমি এইভাবে লিখতে পারি, x⁶ আছে, তাহলে একে লিখতে পারি x³ তার হোল স্কয়ার। 3 2 6 ভাঙা যায়, x³ তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস x³ মাইনাস হচ্ছে 2 সমান হচ্ছে 0। এখানে x³ টাকে আমি ধরে নেব, x³ সমান হচ্ছে y ধরে নিচ্ছি, এখানে x³ সমান হচ্ছে y। তাহলে সমীকরণটা কি হবে, এখানে x³ তার স্কয়ার ছিল, মানে এখানে y স্কয়ার হবে, মাইনাস y হবে, আর এখানে -2 হবে, কারণ y x³ কে হচ্ছে y ধরেছি, এটা সমান হচ্ছে 0। তাহলে এখানে বলছে চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ, তাহলে x³ এর সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হচ্ছে, x³ এর সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। x³ এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। বোঝা গেছে আশা করছি। 4 নম্বরটা এখানে দিয়েছে, বলছে এই সমীকরণটা এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, এর জায়গায় কত বলে। দ্বিঘাত সমীকরণ যদি না হয়, তাহলে এই x স্কয়ারটা স্কয়ারের টার্মটা না থাকলে চলবে, তাহলে এই পার্টটাকে শূন্য করতে হবে আমাকে। যদি এক্স স্কয়ারের সহগ শূন্য করে দিই, তাহলে পুরো টার্মটা 0 হয়ে যাবে। এক্স স্কয়ারের সহগ বলতে এই পার্টটা যদি শূন্য করে দিই, তাহলে হচ্ছে পুরো টার্মটা 0 হয়ে যাবে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, কারণ এটা না হলে একঘাত হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এটা শূন্য করতে হবে, তাহলে a-2 এটা হচ্ছে 0 করতে হবে, তাহলে a সমান কত হবে, 2 হয়ে যাবে। তাহলে এর মান যদি 2 এখানে বসাই, তাহলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। ঠিক আছে, এর মান তাহলে কত হলে, 2 হলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে এই অঙ্কটা দিয়েছে 4 দাগের, এটা 2 এরটা। 4 দাগের 2 এরটা এখানে বলছে, এই যে সমীকরণটা দিয়েছে, সমীকরণটা দিয়ে বলছে যে এখানে একে যদি এই আকারে প্রকাশ করা হয়, তাহলে x এর সহগ কত হবে। ওকে যদি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের মতো এই আকারে প্রকাশ করা হয়, তাহলে x এর সহগ কত হবে। ঠিক আছে, তাহলে প্রকাশ করি প্রথমে। তাহলে এখানে এইভাবে কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করব। যদি গুণ করি, তাহলে 3x এর সঙ্গে x গুণ হবে, 3x এর সাথে গুণ হবে হচ্ছে x, আর এখানে 4 - x এর সাথে গুণ হবে 1, তাহলে 4 - x ই থাকবে। তাহলে এখানে হচ্ছে 3x স্কয়ার সমান হচ্ছে x গুণ করলে x স্কয়ার হবে, আর এটা থেকে যাচ্ছে 4 - x, সব বাঁদিকে নিয়ে চলে আসছি, তাহলে 3x স্কয়ার মাইনাস x আছে, এদিকে এলে প্লাস x হয়ে যাবে, আর এটা -4 হয়ে যাবে সমান 0। তাহলে এখানে x এর জায়গায় কত আছে ওটার সঙ্গে যদি তুলনা করি, তাহলে এখানে x এর জায়গায় কত আছে, এখানে a এর জায়গায় তো দেখতে পাচ্ছি 3 আছে, c এর জায়গায় -4 আছে, x এর জায়গায় কত আছে, কিছু নেই, মানে এখানে 1 আছে। তাহলে এখানে x এর সহগ কত, তাহলে x এর সহগ
এক্স এর সহগ হচ্ছে 1। তো এই সমীকরণে এক্স এর সহগ হচ্ছে 1। বোঝা গেছে আশা করছি এটা। এখানে একটা সমীকরণ দিয়েছে, সমীকরণ দিয়ে বলছে কি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে প্রকাশ করতে বলেছে, যেখানে এ নট ইকুয়াল টু 0 হতে হবে। আর বলছে আকারে প্রকাশ করতে বলেছে শুধু। ঠিক আছে, তাহলে এটা করা যাক। তাহলে বাঁদিকে এখানে যা আছে প্রথমে এটা রেখে দিয়েছি, 3x স্কোয়ার প্লাস হচ্ছে 7x প্লাস হচ্ছে 23। এদিকে যদি গুণটা করা হয়, এই গুণটা, তাহলে একবার x এর সঙ্গে দুজনের গুণ হবে আর 4 এর সাথে দুজনের গুণ হবে। x এর সঙ্গে x এর গুণ হলে হচ্ছে x স্কয়ার প্লাস এখানে হচ্ছে 3x, 4 এর সাথে দুজনের গুণ হলে হচ্ছে 4x হবে, আর 4 3 এখানে হচ্ছে 12 হবে, 4 3 12 প্লাস হচ্ছে 2। ঠিক আছে, এবার সব বাঁদিকে নিয়ে চলে আসবো। তাহলে হচ্ছে 3x স্কয়ার, x স্কয়ার এদিকে গেলে মাইনাস x স্কয়ার, এখানে হচ্ছে প্লাস 7x আছে, প্লাস 7x, এখানে 3x এদিকে গেলে মাইনাস 3x, আর 4x এদিকে গেলে মাইনাস 4x। তাহলে এখানে প্লাস 23 আছে, 12 এদিকে এলে মাইনাস 12, আর 2 এদিকে এলে মাইনাস 2, এটা সমান হচ্ছে 0। 3x স্কয়ার থেকে x স্কয়ার বিয়োগ করলে এখানে 2x স্কয়ার, এখানে হচ্ছে 7x থেকে 3x বিয়োগ করলে হচ্ছে 4x, এখানে হচ্ছে মাইনাস 4x থাকছে। এখানে 13 থেকে যদি 23 থেকে যদি 12 বিয়োগ করে দিই, 23 থেকে 12 বিয়োগ করলে এখানে হয়ে যাচ্ছে 11, 11 মাইনাস 2 সমান হচ্ছে 0, 11 মাইনাস 2 সমান হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে 2x স্কয়ার, এখানে 4x কেটে যাচ্ছে, তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 9, এটা সমান হচ্ছে 0। ঠিক আছে, এটা বোঝা গেছে। তাহলে 2x স্কয়ার প্লাস 9 এটা সমান হচ্ছে 0, 2x স্কয়ার প্লাস 9 এটা সমান 0। কিন্তু একে এই আকারে প্রকাশ করতে বলেছে, কিন্তু এখানে x এর টার্ম নেই। x এর টার্ম আনতে গেলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে, যে 2x স্কয়ার প্লাস হচ্ছে 0 ইনটু x লিখতে পারি, প্লাস হচ্ছে 9 এটা সমান হচ্ছে 0। ঠিক আছে, এখানে তাহলে a এর সহগ কত? এটা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেছে, যেখানে a এর সহগ হচ্ছে 2, যেটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, যেটা নট ইকুয়াল টু 0, a এখানে 2। b এখানে হচ্ছে কত? b এর জায়গায় কত আছে? এখানে 0 আছে, b এর জায়গায় 0। আর c এখানে কত? c এর জায়গায় হচ্ছে এখানে 9 আছে। তাহলে দ্বিঘাত সমীকরণে x স্কয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ হয়ে গেল, যেখানে a হচ্ছে 2, b হচ্ছে 0, আর c হচ্ছে 9, c হচ্ছে 9। বলছে এটাকে হচ্ছে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে, এবং x স্কয়ার x এবং x টু দি পাওয়ার 0 এর সহগ কি হবে সেটা লিখতে বলেছে এখানে। তো এখানে a প্লাস b তার হোল কিউব আছে, x প্লাস 2 তার হোল কিউব, a প্লাস b এর হোল কিউবের সূত্র কি? a প্লাস b এর হোল কিউবের সূত্র কি ছিল? a কিউব প্লাস হচ্ছে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব, এটা সূত্র ছিল a প্লাস b এর হোল কিউবের। তাহলে এখানে যদি এখানে এই সূত্রটা বসাই, তাহলে হবে a কিউব প্লাস হচ্ছে 3a স্কয়ার, মানে হচ্ছে এখানে a বলতে এটা, b বলতে এটা, তাহলে 3x স্কয়ার, b মানে হচ্ছে 2 প্লাস 3ab স্কয়ার, তাহলে হচ্ছে 3a বলতে এখানে x, b বলতে এখানে 2 তার স্কয়ার, প্লাস হচ্ছে b কিউব মানে হচ্ছে 2 এর কিউব হলো। এবারে এটা যদি এখানে গুণ করে দেওয়া হয়, এটার সাথে এটা গুণ হবে, x এর সাথে x স্কয়ার গুণ হলে x কিউব হবে, আর x এর সাথে 1 গুণ হলে x হবে। ঠিক আছে, এবার x কিউব কাটছে দুদিক থেকে, তাহলে এখানে কত হচ্ছে? 3 2 6 6x স্কয়ার প্লাস এখানে 2 স্কয়ার 4, 4 3 হচ্ছে 12, 12x, 2 এর কিউব হচ্ছে 8, মাইনাস x এদিকে আছে, এদিকে এলে প্লাস x হয়ে যাবে, এটা সমান হচ্ছে 0। তাহলে এখানে 6x স্কয়ার, এখানে হচ্ছে 12x আর একটা x যোগ করলে 13x হয়ে যাবে, এই যে 12x আর এখানে একটা x আছে, তাহলে 13x প্লাস 8 এটা সমান হচ্ছে 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, যেখানে x স্কয়ারের সহগ কত? x স্কয়ারের সহগ এখানে কত আছে? 6 আছে। x এর সহগ কত আছে এখানে? x এর সহগ এখানে কত আছে? 13। আর x টু দি পাওয়ার 0 বলতে অ্যাকচুয়ালি এখানে 8 যে আছে, এখানে 8 এর পাশে x টু দি পাওয়ার 0 লেখা যায়, কারণ x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 8 ইনটু x টু দি পাওয়ার 0 এটা সমান হচ্ছে 0।
কারণ x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো 1 এর জায়গায় x টু দি পাওয়ার 0 লিখতে, এই 8 এর সঙ্গে x টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ তাহলে এখানে কত হচ্ছে, 8 হচ্ছে। x টু দি পাওয়ার 0 এর সহগ এখানে 8। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি এটা। এবার 5 এর দাগের একেরটা বলছে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের হচ্ছে সমান হয়। ঠিক আছে, তো ধরে নিচ্ছি, ধরি একটি অংশ হচ্ছে x, 42 কে দুটো পার্টে ভাঙতে বলেছে, ধরি একটি অংশ হচ্ছে x, ধরি একটি অংশ সমান হচ্ছে x, তাহলে অপর অংশটা কত হবে, অপর অংশ কি হবে, 42 মাইনাস x হবে। ঠিক আছে, 42 মাইনাস x হবে। এবার বলছে এখানে একটি অংশ অপর অংশের বর্গের সমান, এবার বলছে একটি অংশ অপর অংশের বর্গের সমান, একটি অংশ অপর অংশের বর্গের সমান, অপর অংশের বর্গের সমান, একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে কি হবে, তাহলে শর্তানুসারে তাহলে কি হবে, একটি অংশ এখানে x আছে, তাহলে x স্কয়ার, একটি অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে এখানে x স্কয়ার সমান আমরা লিখতে পারি, একটাকে স্কয়ার করে দেব, অপরটার সাথে সেটা সমান হয়ে যাবে, একটাকে স্কয়ার করলে আর একটার সাথে সমান হয়ে যাবে। এবার এখানে বলেছে সমীকরণটা তৈরি করতে বলেছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, সব বাঁদিকে নিয়ে চলে আসবো, x স্কয়ার এদিকে আছে, মাইনাস x এদিকে গেলে প্লাস x হয়ে যাবে, প্লাস 42 আছে এদিকে গেলে মাইনাস 42 হবে, এটা সমান হচ্ছে 0। তো এখানে তৈরি হয়ে গেল, দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছিল, হয়ে গেল। বোঝা গেছে এটা আশা করছি। ঠিক আছে, পরেরটা বলছে এখানে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। আচ্ছা, যুগ্ম সংখ্যা কি আর অযুগ্ম সংখ্যা কি? তো যুগ্ম সংখ্যা কোনগুলো, যেমন হচ্ছে 12, 14, 16, এগুলো হচ্ছে সব যুগ্ম সংখ্যা। একইভাবে 11, 13, 15, এগুলো সব অযুগ্ম সংখ্যা। তো যে কোনো সংখ্যাই হোক না কেন, তাকে 2 দিয়ে গুণ করলে সেটা সবসময় যুগ্ম সংখ্যা হয়ে যায়। যেমন হচ্ছে আমি এখানে 11 নিচ্ছি, একে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 22 একটা যুগ্ম সংখ্যা। একইভাবে একে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে 24 হচ্ছে, 12কে। তাহলে যুগ্ম সংখ্যাই হোক আর অযুগ্ম সংখ্যাই হোক, তাহলে তাকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে সেটা হয়ে যায় যুগ্ম সংখ্যা। তাহলে যে কোনো একটা সংখ্যা যদি x হয়, সেটা যুগ্ম অযুগ্ম যা খুশি হতে পারে, তাকে যদি 2 দিয়ে গুণ করি সেটা সবসময় কি হবে, এটা সবসময় যুগ্ম সংখ্যা হবে। 2 দিয়ে গুণ করে দেওয়া মানে সেটা সবসময় যুগ্ম সংখ্যা হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? কারণ এখানে অযুগ্ম সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করি সেটা যুগ্ম হয়ে যাচ্ছে, যুগ্ম সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে যুগ্ম হচ্ছে। এবার আমি বললাম এই যুগ্ম সংখ্যাটা আমি ধরে নিলাম যে এটা হচ্ছে 14। ঠিক আছে, সাপোজ আমি ধরলাম এখানে যুগ্ম সংখ্যা যেটা আমি ধরেছি 2x, এটা ধরলাম 14। এর আগে অযুগ্ম সংখ্যা কি আছে, এর আগে কত আছে, 13 আছে, এর আগে 13 আছে, এর পরে কত আছে অযুগ্ম সংখ্যা, 15। তাহলে এর আগে বের করতে গেলে আমাকে কি করতে হবে, 1 কমাতে হবে। এখানে 14 থেকে 1 কমিয়ে 13 হয়েছে, তাহলে এখানে -1 হবে। আর পরেরটা বের করতে গেলে এখানে কি করতে হবে, এখানে 1 যোগ করতে হবে, কারণ 14 থেকে 1 যোগ করে 15 হয়েছে, তাহলে 2x প্লাস হচ্ছে 1 হবে। তাহলে এখানে 2x মাইনাস 1 আর 2x প্লাস 1, যে 13 আর 15 দুজনে কি অযুগ্ম সংখ্যা। তাহলে এই দুটো আমাদের এখানে অযুগ্ম সংখ্যা, এটা এবং এটা এখানে হচ্ছে কি অযুগ্ম। ঠিক আছে, এটা হচ্ছে ওই দুটো হচ্ছে অযুগ্ম আর মাঝেরটা হচ্ছে যুগ্ম। তাহলে এটা হচ্ছে এই দুটো হচ্ছে অযুগ্ম সংখ্যা হয়ে গেছে, এবং এরা পরপর তো আছে, 15 পর 13 পর যেমন 15 ছিল, এটা এদিকে মাঝখানে এই যে অযুগ্ম যুগ্ম অযুগ্ম, এখানে ছিল অযুগ্ম যুগ্ম অযুগ্ম পরপর, তার মানে এরা হচ্ছে ক্রমিক মানে হচ্ছে পরপর। ঠিক আছে, তাহলে বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। ক্রমিক হতে হবে, এখানে বলেছে
ক্রমিক মানে পরপর হতে হবে, অযুগ্ম হতে হবে, অযুগ্ম আছে, ধনাত্মক আছে, ঠিক আছে, বোঝা গেছে। এদের গুণফল তাহলে কত হবে বলছে 143 হবে, ঠিক আছে। ধরে নিচ্ছি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি তাহলে কি কি? তাহলে একটা ধরছি 2x - 1, আর একটাকে ধরছি কত ধরবো 2x + 1। তাহলে দুটো সংখ্যা হচ্ছে একটা 2x - 1 আর একটা হচ্ছে 2x + 1। এবার বলছে এদের গুণফল হচ্ছে 143 হবে। এবার বলছে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটির গুণফল কত হবে? 143 হবে। ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটির গুণফল হবে 143। তাহলে এখানে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে ওই দুটো সংখ্যার গুণফল একটা হচ্ছে তাহলে কত আছে 2x - 1 আর একটা আছে হচ্ছে এখানে 2x + 1, এই দুটোর গুণফল হচ্ছে 143। 143 এটা হচ্ছে a - b a + b, তাহলে a² - b² এর সূত্র ফেলে দিতে পারি এখানে। তাহলে a² মাইনাস হচ্ছে b² সমান হচ্ছে 143, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে 2² 4, তাহলে 4x² 1² এখানে হচ্ছে 1 সমান হচ্ছে 143। তাহলে সব যদি বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে হচ্ছে 4x² - 1 মাইনাস 143, কারণ 143 এর দিকে গেলে মাইনাস হয়ে যাবে, সমান 0। তাহলে এখানে যেটা হচ্ছে 4x² একই চিহ্ন থাকলে যোগ হয়, 143 এর সঙ্গে 1 যোগ করলে 144 হবে, সমান হচ্ছে 0। 4 কমন যাচ্ছে দুজনের থেকে, 4 যদি কমন নিয়ে নিই এখানে তাহলে কত থাকছে? x² থাকবে, আর এটাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 3 12, 4 6 24, 36 হচ্ছে, এটা সমান হচ্ছে 0। এবার 4টাকে যদি ওদিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে এখানে বেরিয়ে যাবে x² - 36, এটা সমান হচ্ছে 0। x² - 36 এটা সমান হচ্ছে 0। তাহলে বোঝা গেছে এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বেরিয়ে গেছে, বোঝা গেছে আশা করছি। তিনেরটা কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 113। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পর পর, যেমন হচ্ছে 10 11, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি সংখ্যা দুটি মানে এখানে ক্রমিক সংখ্যা দুটো তাহলে কি? একটা যদি x হয় আর একটা কত হবে? x + 1 হবে, কারণ ক্রমিক সংখ্যা যেহেতু পরপর থাকছে, একটা x হলে আর একটা হবে x + 1। বলছে এদের গুণফল বলেছে, এই গুণফল না সরি বর্গের সমষ্টি বলেছে 313। আচ্ছা, এখানে বলে দিয়েছে যে সংখ্যা দুটির বর্গের সমষ্টি 313। সংখ্যা দুটোর বর্গের সমষ্টি হচ্ছে 313। তার মানে এখানে শর্তানুসারে আমি লিখতে পারি সংখ্যা দুটোর বর্গের সমষ্টি, তাহলে এটা একটা x² আর এটার হচ্ছে স্কয়ার x + 1 তার হোল স্কয়ার, এটা সমান হচ্ছে 313। সংখ্যা দুটোর বর্গের সমষ্টি হচ্ছে 313।
তো এবার এখানে আরেকটু যদি সিম্পলিফাই করা হয় এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab 2x b বলতে এখানে 1 আছে প্লাস হচ্ছে এক স্কোয়ার বি স্কোয়ার সমান হচ্ছে 313 এক্স স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার আর এখানে 2 এর সাথে 1 গুণ করলে 2x হবে এখানে এক স্কোয়ার হচ্ছে 1 হচ্ছে আর 313 এদিকে এলে মাইনাস 313 এটা সমান হচ্ছে 0। তাহলে 2x স্কোয়ার প্লাস হচ্ছে 2x 313 আর 1 আলাদা চিহ্ন আছে বিয়োগ করতে হবে 313 থেকে 1 বিয়োগ করলে 312 কিন্তু মাইনাস 312 হবে এখানে এটা সমান 0। সবার থেকে 2 কমন যাচ্ছে সবার থেকে 2 কমন গেলে এখানে কত থাকছে x স্কয়ার প্লাস হচ্ছে x থাকবে এখানে আর একে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 একে 2 2 5 এ 10 2 6 12 156 এটা হচ্ছে এটা সমান 0। এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল এটাই উত্তর এই অঙ্কটা। এবার আমরা করব 6 দাগের 1 6 দাগের 1 বলছে যে একটা আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 3 মিটার বেশি দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 3 মিটার বেশি তাহলে বলছে এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে শুধু। তাহলে আমি এখানে প্রস্থটা ধরে নেব ধরি প্রস্থ এখানে ধরে নেব x মিটার ধরে নেব প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত বলেছে দৈর্ঘ্য তো 3 মিটার বেশি বলেছে তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে দৈর্ঘ্য x প্লাস 3 হয়ে যাবে x প্লাস 3 মিটার। তাহলে আমাকে বের করতে হবে এখানে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি ছিল সরি কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √ অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কয়ার ঠিক আছে। তাহলে হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কয়ার দৈর্ঘ্য স্কয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য এখানে হচ্ছে x ধরেছি তাহলে x স্কয়ার আর এখানে দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য এখানে x প্লাস 3 ধরেছি তাহলে x প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস প্রস্থ এখানে x ধরেছি তাহলে x স্কয়ার এত মিটার ঠিক আছে। এবার বলছে যে এই যে কর্ণের দৈর্ঘ্য এটা বলে দিয়েছে 15 মিটার আবার কর্ণের দৈর্ঘ্য কত বলেছে আবার কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে এখানে 15 মিটার এই কর্ণের দৈর্ঘ্যটাই বলে দিচ্ছে আবার 15 মিটার। তাহলে এই যে এটা কর্ণের দৈর্ঘ্য এটাও কর্ণের দৈর্ঘ্য তাহলে কি হবে দুটো সমান হবে শর্তানুসারে দুটো সমান হবে তাহলে √ অফ x প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার এটা সমান হচ্ছে 15। এবার যদি দুদিকে স্কয়ার করে দিই তাহলে এদিকে রুটটা উঠে যাবে সেটা হচ্ছে x প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার এটা সমান হচ্ছে 15 স্কয়ার হয়ে যাবে ঠিক আছে। এখানে এবার a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র ফেলতে হবে কি হবে a স্কয়ার প্লাস হচ্ছে 2 a বলতে x b বলতে এখানে 3 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার প্লাস x স্কয়ার 15 স্কয়ার কত হবে এখানে 225। তো x স্কয়ার যোগ করলে এখানে 2x স্কয়ার হবে x স্কয়ার যোগ করলে এখানে 2x স্কয়ার হবে 3 2 এখানে 6 6x প্লাস হচ্ছে এখানে 9 আছে 225 টা দিকে আনলে মাইনাস 225 এটা সমান হচ্ছে 0। এবার 225 আর 9 এখানে বিয়োগ হবে তাহলে বিয়োগ হলে হবে 216 তাহলে আমি এদিকটা করে দিচ্ছি এরপরে তাহলে 2x স্কয়ার প্লাস হচ্ছে 6x মাইনাস 216 হবে
এটা সমান হচ্ছে 0। 2 কমন যাচ্ছে সবার থেকে, 2 যদি কমন নিই তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 108 হয়ে যাবে, এটা সমান হচ্ছে 0। তাহলে দুইটা এবার 2 তো 0 হতে পারে না, তাহলে এটা 0 হবে। তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে 3x মাইনাস 108 এটা সমান হচ্ছে 0। তো এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণটা তৈরি হয়ে গেল, এটাই চেয়েছিল। 2 থেকে অঙ্কটা এখানে কি বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। এখানে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে। তাহলে কত কিগ্রা চিনি ক্রয় করেছিল প্রথমে আমি সেটা জানি না, তাহলে ধরে নিচ্ছি তিনি x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন, তিনি x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন, চিনি কিনেছিলেন। তো x কিগ্রা চিনি কিনেছিলেন এটা আমরা ধরে নিচ্ছি। এবার x কিগ্রা চিনির দাম হচ্ছে 80 টাকা। আমি এখানে 1 কিগ্রা চিনির দাম বের করব। তো x কেজি চিনির দাম আমার এখানে হচ্ছে 80 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম এখানে কত হবে, 80/x টাকা হবে, এটা হবে। তাহলে আমি এখানে সরাসরি লিখব, তাহলে 1 কেজি চিনি, তাহলে এখানে প্রথমে 1 কেজি চিনির দাম কত, অতএব প্রথমে 1 কেজি চিনির দাম কত, 80/x হবে, ওখানে যে বের করে দেখিয়েছি 80/x এত টাকা হবে। এখন প্রথমে 1 কিগ্রা চিনির দাম, কারণ x কেজি চিনি কিনেছে 80 টাকায়, তাহলে 1 কেজি চিনির দাম 80/x হবে। এবার বলছে তিনি ওই টাকায় আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন। যদি আরো 4 কিগ্রা বেশি পায়, আরো 4 কেজি বেশি পেলে তো এখন চিনির পরিমাণ, তো এখন চিনির পরিমাণ 80 এখন চিনির পরিমাণ আরো 4 কিগ্রা বেশি পাচ্ছে, তাহলে x কিগ্রা কিনেছিল, এখন 4 কিগ্রা বেশি পাবে, তাহলে x প্লাস 4 এত কেজি, x প্লাস 4 এত কেজি। তাহলে একই দামে তো x প্লাস 4 কেজি চিনি এখন কিনছে, তাহলে এখন 80 টাকাতেই x প্লাস 4 কিগ্রা চিনি কিনছে। তাহলে অতএব এখন 1 কেজি চিনির দাম তাহলে কত হচ্ছে, এখন 1 কেজি চিনির দাম কত হবে, ওখানে কি হবে, একইভাবে এখানে 80 ওপরে বসবে, কারণ 80 টাকাই তো এখন কিনছে, আর নিচে এখানে হয়ে যাবে x প্লাস 4 এত টাকা। এখন 1 কেজি চিনির দাম হয়ে যাবে এত টাকা। এবার বলছে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কমে যাচ্ছে, তাহলে এখানে এইটা আগে এই প্রতি কিগ্রা চিনির দাম এটা ছিল, এখন এটা হয়েছে, বলছে এটা 1 টাকা কমে গেছে। তাহলে প্রতি কিগ্রা চিনির দাম কমে গেছে, তাহলে কত, প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো, 1 টাকা কম হতো। তাহলে 1 টাকা যদি কম হতো, তাহলে আমি কি লিখতে পারি, এটার সঙ্গে এটার পার্থক্য কত হবে, 1 হবে। তাহলে শর্তানুসারে তো এটা থেকে এটা বিয়োগ করলে তাহলে হবে 1, 80/x, এটা থেকে বিয়োগ করব 80/x প্লাস 4, এটা সমান হচ্ছে 1।
এটা সমান হচ্ছে 1। ঠিক আছে, এবার ওপর থেকে যদি 80টা কমন নিয়ে নিয়েছে তাহলে কি থাকছে এখানে 1/x মাইনাস 1/x প্লাস হচ্ছে 4, এটা সমান হচ্ছে 1। ঠিক আছে, এখানে উপরে মুছতে হবে, জায়গা নেই। ঠিক আছে, ঠিক আছে, এখানে এবার যদি ওখানে লসাগু করা হয় 80 তাহলে বাইরে থাক। ওখানে যদি আমি লসাগু করি তাহলে কত হচ্ছে, এখানে x এর সাথে গুণ হবে এখানে x প্লাস 4, x এর সাথে গুণ হবে x প্লাস 4, এটা সমান 1 থাকবে। উপরে এবার কত বসবে, উপরে এখানে যখন x দিয়ে এটাকে ভাগ করব তখন x টা কাটবে, x প্লাস 4 থাকবে, তার মানে প্রথমে x প্লাস 4 দিয়ে গুণ হবে, মাঝখানে মাইনাস আছে, x প্লাস 4 দিয়ে যখন এটাকে ভাগ করব তখন x থাকবে, তার মানে এখানে x দিয়ে গুণ হবে, x বসবে, x কাটছে এখানে, তাহলে এখানে কত হচ্ছে 80 ইন্টু 4, নিচে কত হচ্ছে এখানে x দিয়ে এখানে যদি ব্র্যাকেট ভেঙে দিই তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে এখানে 4x হবে, এটা সমান হচ্ছে 1। তাহলে এখানে এবার আমি যদি এটাকে ওদিকে নিয়ে চলে যাই তাহলে x স্কয়ার প্লাস 4x এটা সমান কত হচ্ছে 4 × 32 মানে হচ্ছে 320। 320 যদি বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে x স্কয়ার হচ্ছে প্লাস 4x মাইনাস 320, এটা সমান হচ্ছে 0। x স্কয়ার প্লাস 4x মাইনাস 320 এটা সমান হচ্ছে 0। এটাই হচ্ছে সমীকরণটা, এটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে আশা করছি। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা করা যাক। এবার আমরা করব 6 থেকে 3-এরটা। বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে ট্রেনটার হচ্ছে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এখানে দুটো স্টেশন আছে যাদের মধ্যে দূরত্ব এখানে বলে দিয়েছে 300 কিমি। 300 কিমি, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। ট্রেনটার গতিবেগ প্রথমে আমি কত ছিল জানি না, বলছে ধরে নিচ্ছি প্রথমে গতিবেগ x ছিল, x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা প্রথমে ছিল, আমি ধরে নিচ্ছি x কিমি পার ঘন্টা। তখন হচ্ছে সময় যত লাগছিল, বলছে যদি আরো 5 কিমি বাড়িয়ে দেওয়া হয় গতিবেগ ঘন্টায় 5 কিমি বাড়িয়ে দেওয়া হয় তাহলে আরো 2 ঘন্টা কম সময় লাগছিল। ঠিক আছে, আমরা এখানে একটা সূত্র জেনে রাখবো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। ঠিক আছে, এটা দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তো বোঝা গেছে। আমি এখানে তাহলে ধরে নেব ট্রেনটার গতিবেগ আমি জানি না, তাহলে গতিবেগটা ধরে নেব। ধরি প্রথমে ট্রেনটির গতিবেগ, প্রথমে ট্রেনটির গতিবেগ, প্রথমে ট্রেনটির গতিবেগ, গতিবেগ ছিল ধরে নিচ্ছি x কিমি পার ঘন্টা। প্রথমে ট্রেনটির গতিবেগ ছিল x কিমি পার ঘন্টা। তাহলে 300 কিমি যেতে সময় কত লাগবে, তাহলে x কিমি পার, অতএব x কিমি পার ঘন্টা গতিবেগে কত দূরত্ব যাচ্ছে 300 কিমি। 300 কিমি যেতে সময় লাগে কতটা সময় লাগবে, তো এখানে বের করতে গেলে এখানে t বের করতে হবে। অ্যাকচুয়ালি t সমান তাহলে কি হবে, d/s। ডিসটেন্স উপরে বসবে, নিচে হচ্ছে স্পিড বসবে। ডিসটেন্স কত যাচ্ছে, এখানে ডিসটেন্স যাচ্ছে 300 কিমি, আর গতিবেগ কত, নিচে হচ্ছে x কিমি। তাহলে সময় কত লাগবে, এত ঘন্টা, এত ঘন্টা সময় লাগছে। এত ঘন্টা সময় লাগছে।
ঠিক আছে, এবার বলছি ট্রেনটার গতিবেগ যদি 5 কিমি বাড়িয়ে দেওয়া হয়, ঘন্টায় 5 কিমি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এখন ট্রেনটির গতিবেগ তাহলে কত? এখন ট্রেনটির গতিবেগ 5 কিমি বেড়ে যাচ্ছে, তাহলে এক্স প্লাস হচ্ছে 5 হয়ে যাবে এত কিমি পার ঘন্টা। এক্স প্লাস 5 হয়ে যাবে এত কিমি পার ঘন্টা, 5 কিমি যেহেতু বেড়ে যাচ্ছে। অতএব এখানে এক্স প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 300 কিমি যেতে কত সময় লাগবে? 300 কিমি যেতে সময় লাগবে কত সময় লাগবে? এখানে উপরে দূরত্ব বসবে, দূরত্ব তো 300 কিমি আছে, উপরে ডি বসবে দূরত্ব, ডিস্টেন্স, আর নিচে হচ্ছে স্পিড বসবে। গতিবেগ এখানে কত? এক্স প্লাস হচ্ছে 5 এত ঘন্টা, সময় যেহেতু বেরোচ্ছে তাই ঘন্টায়। এইবার বলছে যে তাহলে ট্রেনটার দ্বিতীয় স্টেশনে পৌঁছতে 2 ঘন্টা কম সময় লাগতো। যদি গতিবেগ বেড়ে যায়, আমরা জানি সময় কম লাগবে, তো এই ক্ষেত্রে যে সময়টা লাগছে এটা 2 ঘন্টা কম, ও ক্ষেত্রে 2 ঘন্টা বেশি লাগছে, কারণ এখানে বেশি বেগে যাচ্ছে। আমরা যদি বাড়ি থেকে কোথাও একটা যাচ্ছি, যদি হেঁটে যাই, আর একটা কিছু ধর বাইকে করে যাচ্ছি, তাহলে কোনটার গতিবেগ বেশি? বাইকের গতিবেগ বেশি হবে হেঁটের থেকে, তাহলে বাইকে হচ্ছে কম সময় লাগবে। গতিবেগ বেড়ে গেলে সময় হচ্ছে কম লাগবে, আর হেঁটে সময় বেশি লাগবে। তো প্রথমে এখানে গতিবেগ কম ছিল, তাই এখানে বেশি সময় লাগছিল। এখানে গতিবেগ বেড়ে গেছে, 5 কিমি বেড়ে গেছে ঘন্টায়, তার জন্য এখানে সময় বেশি লাগবে। বলছে এই সময়ের পার্থক্যটা কত হবে? 2 ঘন্টা কম, এক্ষেত্রে 2 ঘন্টা কম লাগছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময় 2 ঘন্টা কম লাগবে। যদি 2 ঘন্টা কম লাগে, তাহলে আমরা বলতে পারি যে এটা থেকে এটা বিয়োগ করলে 2 হবে। তো শর্তানুসারে শর্তানুসারে 300 ডিভাইডেড বাই এক্স, এটা থেকে যদি বিয়োগ করি 300 ডিভাইডেড বাই এক্স প্লাস 5, এটা বিয়োগ করলে হচ্ছে 2 হবে। ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে। এখানে উপর থেকে যদি 300 কমন নিয়ে নিই, 300 কমন নিলে থাকছে এখানে 1 বাই এক্স থাকবে, 1 থাকবে উপরে, আর নিচে এক্স থাকছে, আর এখানে কত থাকবে? 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 5, এটার সমান হচ্ছে 2। 2 দিয়ে যদি 300 কেটে দিই তাহলে হচ্ছে 150, 2 দিয়ে 300 কাটলে হচ্ছে 150 হচ্ছে, তাহলে এখানে 150 থাকছে। এখানে লসাগু করলে কত হচ্ছে? এক্স হচ্ছে, আর এখানে এই দুটো গুণ হয়ে যাবে, এক্স প্লাস হচ্ছে 5, এটা সমান হচ্ছে এখানে 1 পড়ে থাকবে, কিছু নেই মানে। এবার এক্স দিয়ে যখন ভাগ করবে, এখানে এক্সটা কেটে যাবে, তাহলে এক্স প্লাস 5 এখানে বসবে, মাঝে মাইনাস আছে। এক্স প্লাস 5 দিয়ে যখন ভাগ করবো, তখন এখানে এক্স দিয়ে গুণ হবে, তাহলে এক্স বসবে। এক্স এক্স কাটছে, কাটলে এখানে কত থাকছে? 150 ইন্টু 5। নিচে এটা যদি গুণ করে দিই, এক্স এক্স গুণ করলে এক্স স্কয়ার প্লাস হচ্ছে এখানে 5x, এটা সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে 5×15 হচ্ছে 75, মানে উপরে 750, এটা সমান তাহলে কত হবে? এটা যদি ওদিকে গুণ করে দিই, তাহলে এক্স স্কয়ার হচ্ছে প্লাস 5x। যদি ঘুরিয়ে লিখি, তাহলে এক্স স্কয়ার প্লাস হচ্ছে 5x সমান হচ্ছে 750। এটা এদিকে, ওটা ওদিকে নিয়ে গেলাম, ঘুরিয়ে লিখছি। এবার পুরোটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে 5x মাইনাস 750, এটা সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে
অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। এখানে বোঝা গেছে আশা করছি। না বুঝতে পারলে ভিডিওটা আর একবার ব্যাক করে দেখো। ঠিক আছে, পরেরটা করা যাক। চারেরটা এখানে কি বলছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। ঠিক আছে, তো আমরা এটা করছি। ধরে নিচ্ছি, ধরি ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য, ধরে নিচ্ছি ঘড়িটির ক্রয় মূল্য ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিচ্ছি x টাকা, x টাকা। ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিচ্ছি x টাকা। তাহলে বলছে লাভ কত হয়েছে, বলছে শতকরা x টাকা লাভ হয়েছে। এটা লাভ হয়েছে। ঠিক আছে, বলছে 336 টাকায় বিক্রি করেছে, 336 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার শতকরা লাভ মানে কি, 100 টাকায় এই লাভটা হচ্ছে। তাহলে 100 টাকায়, আচ্ছা এখানে লিখছি ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে লাভ হয়ে যাবে কত, x টাকা। বলছে যত ক্রয় মূল্য ততই লাভ হয়েছে, শতকরা তত লাভ হয়েছে। x টাকা যদি ক্রয় মূল্য হয় শতকরা x টাকা লাভ হয়েছে। ঠিক আছে, যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে x টাকা লাভ হয়েছে, শতকরা x% লাভ মানে। এবার ক্রয় মূল্য একে কত যদি বের করি, x বাই এখানে 100 হয়ে যাবে। আর ক্রয় মূল্য অ্যাকচুয়ালি x টাকা, ক্রয় মূল্য x টাকা হলে তাহলে লাভ কত হবে, তাহলে x দিয়ে এখানে গুণ হয়ে যাবে, এত টাকা। তাহলে x x গুণ করলে এখানে x স্কয়ার হচ্ছে উপরে, নিচে হচ্ছে 100, এত টাকা। এটা হচ্ছে তার লাভটা, এটা হচ্ছে তার লাভটা, আর এটা হচ্ছে তার ক্রয় মূল্য। আমি যদি এখানে বিক্রয় মূল্য বের করতে চাই তাহলে কি করতে হবে, ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করলে বিক্রয় মূল্য বেরোয়। লাভ যখন হচ্ছে তখন তো বেশি দামে বিক্রি করবে নিঃসন্দেহে। তাহলে এখানে যদি আমি বিক্রয় মূল্য বের করতে চাই, ক্রয় মূল্যের সাথে, ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তার সাথে যদি লাভটা জুড়ে দিই তাহলে বেরিয়ে যাবে বিক্রয় মূল্য। এবং এই বিক্রয় মূল্যটাই বলে দিয়েছে কত, বিক্রয় মূল্যটাই বলে দিয়েছে 336 টাকা। আবার বিক্রয় মূল্য কত বলেছে, আবার বিক্রয় মূল্য 336 টাকা। ঠিক আছে, 336 টাকা বিক্রি করছে। তাহলে এই দুটো হচ্ছে সমান হবে। তো শর্তানুসারে এবার লিখবো দুটো হচ্ছে সমান। তাহলে এবার শর্তানুসারে লিখবো এটা সমান এটা, মানে x প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 100, এটা সমান হচ্ছে 336। তো এখানে লসাগু করলে এখানে 100 হচ্ছে, তাহলে এখানে 100 এখানে গুণ হবে 100x প্লাস হচ্ছে x স্কয়ার, এটা সমান হচ্ছে 336। তাহলে ঘুরিয়ে যদি লিখে এটা x স্কয়ার প্লাস 100x, এটা সমান হবে 336, আর 100টা এদিকে গুণ হয়ে যাবে, মানে পাশে দুটো শূন্য বসে যাবে। ঠিক আছে, সব যদি বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে ওটাই আমার হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ। প্লাস হচ্ছে 100x x স্কয়ার প্লাস 100x, এটা এদিকে এলে মাইনাস 3 3 6 0 0 সমান হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণটা তৈরি হয়ে যাবে। বোঝা গেছে? এটাই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা আমার উত্তর। ঠিক আছে,
এরপর তাহলে 5-এরটা চলে যায়। 5-এরটা কি বলেছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি বেশি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগলো। আমরা প্রথমেই যে সূত্রটা বলেছি, ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম, এটা কাজে লাগবে। মানে দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়, এটা কাজে লাগবে। এবার কি হচ্ছে ওখানে, স্রোতের অনুকূল, অনুকূল মানে হচ্ছে অনুকূল, এটা হচ্ছে নদী, এখান দিয়ে এটা নৌকা, স্রোত এদিক থেকে এদিকে যাচ্ছে, নৌকাটা এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা সেদিকে যাচ্ছে। নৌকাটার গতিবেগ ধরলাম এক্স কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ ধরলাম ওয়াই কিমি পার ঘন্টা। এখানে অবশ্যই নৌকার গতিবেগ বেশি হবে স্রোতের থেকে। তাহলে অনুকূলে যখন যাবে তখন হচ্ছে দুটো যোগ হয়ে যাবে। আপেক্ষিক গতিবেগ যেটা বেরোবে এখানে এক্স প্লাস ওয়াই, মানে স্রোত নৌকাটাকে ঠেলে নিয়ে চলে যাবে। নৌকার নিজের গতিবেগ তো থাকবেই, তার সাথে স্রোতের গতিবেগটাও যোগ হয়ে যাবে অনুকূলে। এবার প্রতিকূল কি হয়, স্রোতের প্রতিকূল। প্রতিকূলে কি হয়, নৌকা একই রকম আগের মতে, কিন্তু এখানে স্রোত এদিক থেকে এদিকে যাচ্ছিল, কিন্তু এবার নৌকা উল্টো দিকে আসছে। নৌকা এবার কি হচ্ছে, উল্টো দিকে আসছে। এখানে স্রোতের গতিবেগ ছিল হচ্ছে ওয়াই কিমি পার ঘন্টা, নৌকা এদিকে আসছে হচ্ছে এক্স কিমি পার ঘন্টা বেগে, এক্স কিমি পার ঘন্টা বেগে নৌকা এদিকে আসছে। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে স্রোত হচ্ছে নৌকাকে এদিকে আসতে বাধা দেবে, কারণ দুজনে অপোজিটে যাচ্ছে, তার জন্য স্রোত হচ্ছে নৌকাকে যেতে বাধা দেবে। এবার নৌকার গতিবেগ তো অবশ্যই বেশি হতে হবে, তাহলে নৌকা না হলে এদিকে আসবে না। তাহলে এখানে আপেক্ষিক গতিবেগ যেটা এক্ষেত্রে হয়ে যাবে প্রতিকূলে, সেটা হচ্ছে এক্স থেকে ওয়াই বিয়োগ করতে হবে, মানে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ এক্ষেত্রে বিয়োগ করতে হবে। তাহলে অনুকূলে হলে নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগ যোগ করতে হয়, প্রতিকূলে হলে নৌকার গতিবেগের থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করতে হয়। ঠিক আছে, এটা বোঝা গেছে? অঙ্কে যাচ্ছি। তো এখানে তাহলে আমি এখানে প্রথমে যেটা আমি জেনে রাখবো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়, এটা জানবো। এখানে কি হচ্ছে, স্রোতের গতিবেগ দিয়ে দিয়েছে কিন্তু নৌকার গতিবেগ দেয়নি। আমি তাহলে স্রোতের গতিবেগ ধরে নেব, এই নৌকার গতিবেগ ধরে নেব। ধরি নৌকার গতিবেগ, ধরি নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ কত এখানে, এক্স কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ কত হবে, স্রোতের গতিবেগ এখানে কত দিয়ে দিয়েছে, 2 কিমি পার ঘন্টা দিয়ে দিয়েছে। স্রোতের গতিবেগ এরা দিয়ে দিয়েছে 2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকার আপেক্ষিক গতিবেগ, নৌকার আপেক্ষিক গতিবেগ, স্রোতের অনুকূলে নৌকার আপেক্ষিক গতিবেগ। অনুকূলে কি হয়, নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগ যোগ হয়, মানে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে নৌকা যাচ্ছে, তাহলে এখানে যোগ হয়ে যাবে, মানে এক্স প্লাস 2 এত কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে অতএব স্রোতের অনুকূলে নৌকার 21 কিমি গেছে, আবার 21 কিমি ফিরে এসেছে। ঠিক আছে, 21 কিমি যেতে সময় লাগবে, 21 কিমি যেতে সময় লাগে, কত সময় লাগবে, আমার এখান থেকে টি বের করতে হবে। টি সমান কি হবে, ডি বাই এস, এসটা এদিকে ভাগ হবে, মানে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। দূরত্ব এখানে কত, দূরত্ব যাচ্ছে এখানে 21 কিমি যাচ্ছে, তো 21 উপরে বসবে আর নিচে হচ্ছে বসবে গতিবেগ। গতিবেগ এখানে কত, এক্স প্লাস 2, এক্স প্লাস 2 এত হচ্ছে ঘন্টা, এত ঘন্টা। ঠিক আছে, স্রোতের অনুকূলে নৌকার এখানে 21 কিমি যেতে যেটা সময় লাগবে সেটা হচ্ছে এত ঘন্টা। এবার হচ্ছে স্রোতের প্রতিকূলে,
স্রোতের প্রতিকূলে নৌকার আপেক্ষিক গতিবেগ স্রোতের প্রতিকূলে নৌকার আপেক্ষিক গতিবেগ কত হবে এখানে? এখানে যেটা হবে x-2 হবে এত কিমি পার ঘন্টা। এখানে x-2 হয়ে যাবে, কারণ ওখানে বিয়োগ হবে, নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ হবে। অতএব স্রোতের প্রতিকূলে নৌকার 21 কিমি যেতে কত সময় লাগবে? 21 কিমি আবার যাচ্ছে, 21 কিমি যেতে সময় লাগে কত সময় লাগবে? এখানে আবার কি হবে, উপরে দূরত্ব বসবে, উপরে দূরত্ব নিচে সময়, দূরত্ব যাচ্ছে এখানে 21 কিমি, নিচে সময় কত, এই সময় না, নিচে হচ্ছে গতিবেগটা বসবে, সরি, তাহলে নিচে হচ্ছে x-2 বসবে এত ঘন্টা, সময় যেহেতু বের করছি ঘন্টা। ঠিক আছে, বোঝা গেছে এতটা? এবার বলছে ওই 21 কিমি গিয়ে আবার 21 কিমি ফিরে আসতে, অনুকূলে 21 কিমি গিয়ে 21 কিমি ফিরে আসতে, মানে হচ্ছে প্রতিকূলে ওটা ফিরে আসবে, তা বলছে টোটাল 10 ঘন্টা সময় লাগে, মানে এই সময়টা এবং এই সময়টা মিলিয়ে হবে 10 ঘন্টা। ঠিক আছে, এখানে মোট কত সময় লাগছে? মোট সময় লাগে সেটা বের করতে গেলে এইটা আর এটাকে যোগ করে দিতে হবে। তো 21 ডিভাইডেড বাই x+2, এটাকে যোগ করতে হবে 21 ডিভাইডেড বাই x-2, এর সাথে এত ঘন্টা সময় লাগে, এত ঘন্টা হচ্ছে মোট সময় লাগছে। এবার বইয়ে বলছে এই সময়টা কত লাগছে? 10 ঘন্টা। আবার মোট সময় কতটা লাগছে? আবার মোট সময় লাগছে 10 ঘন্টা। মোট সময় লাগছে হচ্ছে 10 ঘন্টা। তাহলে এই দুটো হচ্ছে তাহলে সমান হবে, তাহলে শর্তানুসারে ওই দুটো যোগফল হচ্ছে 10 এর সাথে সমান হবে। শর্তানুসারে 21 ডিভাইডেড বাই x+2 প্লাস 21 ডিভাইডেড বাই x-2 এটা সমান হচ্ছে 10 হবে। তো এখান থেকে যদি 21 কমন নিই, কমন নিলে থাকবে 1/x+2 প্লাস 1/x-2, এটা সমান হচ্ছে 10। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমি লসাগু করে নিই, এখানে গুণ হয়ে যাবে x+2 ইন্টু x-2, এখানে গুণ হয়ে যাবে। তো x+2 দিয়ে যখন ভাগ করবো x-2 এর সাথে এখানে একের গুণ হবে, মানে x-2 বসবে, এখানে মাঝখানে প্লাস আছে। x-2 দিয়ে যখন ভাগ করবো তখন x+2 দিয়ে গুণ হবে, এখানে x+2 আসবে, +2 -2 কেটে যাবে, এটা সমান হচ্ছে, সরি, এটা সমান হচ্ছে 10। ঠিক আছে, এবার আমরা উপরে চলে আসছি। ঠিক আছে, তো এরপর আমরা এখান থেকে তাহলে 21 আছে, এখানে 21 ইন্টু এখানে কত আছে x আর x, মানে হচ্ছে 2x, নিচে কত হচ্ছে x+2 x-2, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, এটা সমান হচ্ছে 10। 2 দিয়ে এখানে কাটলে 10 কে, 2 দিয়ে যদি 10 কে কেটে দিই, 2 5 হচ্ছে 10।
2 দিয়ে যদি 10 কে কেটে দিই 2 5 10, ঠিক আছে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে শেষমেশ? 21x উপরে আছে, নিচে আছে x স্কয়ার, 2 স্কয়ার হচ্ছে 4, এটা সমান হচ্ছে 5, ঠিক আছে। নিচে লাইনগুলো মুছে দিলে তাহলে কত হচ্ছে? 5 দিয়ে এটাকে গুণ হবে, 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4, এটা সমান হবে 21x। এটা এর সাথে এইভাবে গুণ হবে, নিচে 1 আছে, এর সাথে এইরকম গুণ হবে, ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে, এটার সাথে 1 গুণ করলে 21x থাকছে, আর এটার সাথে গুণ হবে 5 এর সাথে এটা গুণ হচ্ছে। তো এখানে ব্র্যাকেট যদি ভেঙে দিই, এটা 5x স্কোয়ার, 5 4 হচ্ছে 20, আর 21x টা দিকে আনলে মাইনাস 21x, এটা সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখানে একটু সাজিয়ে লিখলে 5x স্কয়ার, তারপরে x টা লিখবো মাইনাস 21x মাইনাস 20, এটা সমান হচ্ছে 0। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা, যেটা আমাদের চাইছে, এটাই আমাদের উত্তর। তো আশা করছি এটা বোঝা গেছে। এরপরে আমরা চলে যাব পরের অঙ্কটায়। এরপরে আমরা করব 6 দাগের অঙ্কটা। বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষায় মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম অপেক্ষায় মজিদের 3 ঘন্টা, মজিদের বেশি সময় লাগে। তাহলে মহিমের যদি x ঘন্টা লাগে, মজিদের তাহলে x + 3 ঘন্টা লাগবে। তারা উভয় একসাথে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা করা যাক। তাহলে ধরে নিচ্ছি মহিম অপেক্ষায় মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মজিদের 3 ঘন্টা বেশি লাগছে, আমি ধরে নিচ্ছি মহিমের সময় লাগে। ধরি কাজটি করতে মহিমের সময় লাগে x ঘন্টা। মহিমের সময় লাগে x ঘন্টা। তাহলে কাজটা করতে এখানে মজিদের সময় লাগে, এখানে 3 ঘন্টা বেশি লাগে, মানে হচ্ছে x + 3 হবে এত ঘন্টা। আর কাজটাকে যদি আমি এক অংশ ধরে নিই, আমি উপরে ধরে নিচ্ছি, ধরি সম্পূর্ণ কাজটি এক অংশ, না ধরলেও সম্পূর্ণ কাজ, পুরো কাজ এখানে এক অংশ হবে। সম্পূর্ণ কাজটি সমান এক অংশ। তাহলে মহিম x ঘন্টায় করছে পুরো কাজটা, মানে এক অংশ কাজটা। তাহলে মহিম x ঘন্টায় করে এক অংশ কাজ। পুরো কাজটা তো x ঘন্টায় করছে, তাহলে এক অংশ কাজ। তাহলে 1 ঘন্টায় মহিম 1 ঘন্টায় তাহলে কতটা কাজ করছে? 1 ঘন্টায় কম কাজ করবে নিঃসন্দেহে, 1/x হয়ে যাবে, তার জন্য ভাগ হয়ে যাবে, এত অংশ কাজ। একইভাবে যদি মজিদের বের করি, মজিদ এখানে x + 3 ঘন্টায় কত কাজ করছে? x + 3 ঘন্টায় করছে এক অংশ কাজ। একইভাবে মজিদ 1 ঘন্টায় কতটা কাজ করবে? 1/x + 3 এত অংশ কাজ। এবার এ 1 ঘন্টায় 1/x এতটা কাজ করছে, এটা মহিম। মজিদ 1 ঘন্টায় এতটা কাজ করছে। তাহলে দুজনে একসাথে যদি কতটা কাজ করছে? দুজনে 1 ঘন্টায় করে কতটা কাজ? দুটোকে তখন যোগ করে দিতে হবে। দুজনে একসাথে 1 ঘন্টায় কতটা কাজ করছে? 1 ঘন্টা এতটা করছে, 1 ঘন্টা এতটা করছে। তাহলে দুটোকে যোগ করে দিলে এত অংশ কাজ। এত অংশ কাজ। ঠিক আছে, ঠিক আছে, এবার ওপরটা মুছে দিচ্ছি।
তাহলে এখান থেকে যদি একটু সিম্পলিফাই করে নিই, তাহলে রেখে দিচ্ছি, ঠিক আছে, রেখে দিচ্ছি এটা। এবার বলছে দুজনের একসাথে কাজটা করতে 2 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। দুজনের একসাথে কাজ করতে, দুজনে আবার একসাথে কাজ করছে, কত ঘন্টা সময় লাগছে, আবার দুজনে 2 ঘন্টায় পুরো কাজটা করে ফেলছে, 2 ঘন্টায় করে এক অংশ কাজ। তো দুজনে 2 ঘন্টায় এক অংশ কাজ করে ফেলছে, সম্পূর্ণ কাজটা হচ্ছে এক অংশ, তো 2 ঘন্টা কাজ করছে এক অংশ। তাহলে দুজনে 1 ঘন্টায় কতটা কাজ করবে, 1/2 অংশ, 1/2 অংশ কাজ করবে 1 ঘন্টায়। এখানে 1 ঘন্টায় এত অংশ কাজ করছে, এখানে 1 ঘন্টায় এত অংশ কাজ করছে, তাহলে কি হবে, দুটো সমান হবে। তো এবার যেটা করতে পারি, শর্তানুসারে দুটোকে আমি সমান করে দেব, ঠিক আছে। তাহলে শর্তানুসারে এটা 1/x প্লাস হচ্ছে 1/x প্লাস 3, এটার সমান হচ্ছে 1/2, ঠিক আছে। এখানে যদি লসাগুটা করি, তাহলে x ইন্টু x প্লাস 3 এই দুটো গুণ হয়ে যাবে। x দিয়ে যখন ভাগ করবো x টা কাটবে, x প্লাস 3 দিয়ে এখানে একের সাথে গুণ হয়, মানে এখানে x প্লাস 3 বসবে, আর এখানে কত বসবে, x প্লাস 3 তো আছে এখানে, তাহলে x বসবে, এটা সমান হচ্ছে 1/2, ঠিক আছে। নিচেরটা দরকার নেই, ঠিক আছে। এরপরে আমরা এখানে x যোগ করবো, 2x প্লাস হচ্ছে 3, এখানে এটা যদি ব্র্যাকেট ভেঙে দিয়ে x স্কয়ার হবে, আর এখানে কত হবে, 3x, এটা সমান হচ্ছে 1/2। ক্রস মাল্টিপ্লাই করব, এই চিহ্নটা দেওয়ার দরকার নেই, বোঝানোর জন্য দিচ্ছি। 2 এর সাথে এটা গুণ হবে, তাহলে 2 এর সাথে গুণ হবে 2x প্লাস 3, আর 1 এর সাথে এটা গুণ হবে, মানে ওটা লেখার দরকার নেই, 1 ইন্টু দিয়ে 1 এর সাথে গুণ করলে তো ওটাই থাকবে। আর এখানে যদি ব্র্যাকেট ভেঙে নিই, 2 এর সাথে গুণ হবে 2x এর, মানে হচ্ছে 2 2 4 হচ্ছে 4x, 3 2 এখানে কত হচ্ছে, 6 হচ্ছে, সমান x স্কয়ার প্লাস হচ্ছে 3x, ঠিক আছে। এবার পুরো সংখ্যা এটাকে যদি এদের যদি অদলা বদলি করে নিয়ে জায়গা, এটা এদিকে নিয়ে চলে আসছি, এটা ওদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি হচ্ছে, x স্কয়ার প্লাস হচ্ছে 3x, এটা সমান কি হবে, 4x প্লাস 6, ঘুরিয়ে নিলাম জাস্ট। এবার কি করব, পুরোটা বাঁ দিকে নিয়ে চলে আসবো, পুরো টার্মটাকে যা আছে সব বাঁ দিকে, তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে 3x মাইনাস 4x হবে, মাইনাস 6 হবে, এটা সমান হচ্ছে 0, ঠিক আছে। এবার যদি এটা দেখি, এটা কিন্তু বিয়োগ হবে, আলাদা চিহ্ন আছে, বিয়োগ হলে শুধুমাত্র মাইনাস x থাকবে, এটাই হচ্ছে আমাদের উত্তর। x স্কয়ার মাইনাস x মাইনাস 6 সমান 0। তো এটাই হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এটাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাই চেয়েছিল, বোঝা গেছে আশা করছি, ঠিক আছে। পরের অঙ্কে যাওয়া, এবার আমরা করব 7এরটা বলছে এখানে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় 6 বেশি। একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় 6 বেশি, মানে একক স্থানীয় অঙ্কটা বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্কটা ধরি দশক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কটি সমান হচ্ছে x, দশক স্থানীয় অঙ্কটা ধরে নিলাম x, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে, অতএব একক স্থানীয় অঙ্কটা তাহলে এখানে কত হচ্ছে, বলছে দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি, দশক স্থানীয় অঙ্ক যেটা আছে তার থেকে 6 বেশি, মানে 6 যোগ, ঠিক আছে। সংখ্যাটা তাহলে কত হবে, অতএব সংখ্যা কি করে বের করে,
সংখ্যা বের করার জন্য যেটা করতে হয়, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয় এবং একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করতে হয়। দশক স্থানীয় অঙ্ক এখানে x, তাকে 10 দিয়ে গুণ করছি, এবং একক স্থানীয় অঙ্ক যেটা তাকে 1 দিয়ে গুণ করতে হয়, গুণ করে যোগ করে দিতে হয়। এই যে মাঝে যোগ আছে। তো দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয় এবং একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করে যোগ করে দিতে হয়। তাহলে এখানে কত হচ্ছে 10x প্লাস হচ্ছে এখানে x প্লাস হচ্ছে 6, তার মানে এখানে হচ্ছে 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যাটা। এবার কি বলছে, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটা হচ্ছে 12 কম। আচ্ছা, অঙ্ক দুটির গুণফল যদি বের করি, অঙ্ক দুটির গুণফল মানে একক স্থানীয় আর দশক স্থানীয় এই দুটো অঙ্কের গুণফল কত হবে? তো এখানে দশক স্থানীয় অঙ্ক x আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে x প্লাস 6, এই দুটো গুণ করতে হবে। তো গুণ করলে এখানে কত হবে? x স্কয়ার প্লাস x গুণ করলে x স্কয়ার প্লাস হচ্ছে 6x। এটা হচ্ছে অঙ্ক দুটোর গুণফল। বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো এখানে বলে দিচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটা থেকে 12 কম, অঙ্কদ্বয়ের গুণফলটা কম, 12 কম। তার মানে হচ্ছে শর্তানুসারে কোনটা 12 কম? অঙ্কদ্বয়ের গুণফলটা 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল একদিকে লিখছি আর একদিকে লিখছি সংখ্যাটা, যে এটা অঙ্কদ্বয়ের গুণফল আর সংখ্যা হচ্ছে এটা 11x প্লাস হচ্ছে 6। কোনটা 12 কম? অঙ্কদ্বয়ের গুণফলটা 12 কম। এটা হচ্ছে 12 কম, এই দিকে এটা 12 বেশি, তাহলে এর থেকে 12 বিয়োগ করে দিচ্ছি, তাহলে সমান হয়ে যাবে। ঠিক আছে, সব বাদিকে নিয়ে চলে আসছে। x স্কয়ার হচ্ছে প্লাস 6x মাইনাস 11x মাইনাস 6 প্লাস 12 হয়ে যাবে, সমান হচ্ছে 0। ঠিক আছে, অপরটা হচ্ছে তাহলে হচ্ছে x স্কয়ার 6x আর 11x, তাহলে হচ্ছে 6 5 11 হবে মাইনাস 5x আর এখানে হচ্ছে 12 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 6 হবে প্লাস 6, এটা সমান হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণটা, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা। আশা করছি বোঝা গেছে। এটা ছোট অঙ্ক ছিল, এটা করা যায়। ঠিক আছে, লাস্ট অঙ্ক 8টা। এখানে বলছে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তকার খেলার মাঠের বাইরের চারিদিকে সমান চওড়া একটা রাস্তা আছে। তো একটা আয়তকার খেলার মাঠ আছে, এরকম একটা আয়তকার মাঠ আছে, খেলার মাঠ, যার দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার, বাইরের চারিদিকে হচ্ছে একটা সমান চওড়া একটা রাস্তা আছে, এর বাইরের চারিদিকে একটা সমান চওড়া এরকম একটা রাস্তা আছে। ঠিক আছে, রাস্তাটা কত চওড়া এখানে বলে দেয়নি, রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে। রাস্তাটার ক্ষেত্রফল বলেছে 450 বর্গমিটার, 450 বর্গমিটার। এখানে সমীকরণ তৈরি করতে বলেছে। রাস্তাটা আমি ধরে নিচ্ছি, রাস্তাটা সমান চওড়া রাস্তা বলেছে, চারিদিকেই x মিটার করে চওড়া, x মিটার করে চওড়া, সব দিকে হচ্ছে x মিটার করে, এদিকেও x মিটার। ঠিক আছে, তাহলে প্রথমে মাঠটা বের করছি, তারপরে রাস্তাটার কথা ভাবছি। আমি প্রথমে ধরে নিচ্ছি, জাস্ট ধরি রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তাটি x মিটার চওড়া, রাস্তাটি x মিটার চওড়া।
ঠিক আছে, তাহলে মাঠের দৈর্ঘ্য কত? মাঠের দৈর্ঘ্য 45 মিটার, মাঠের প্রস্থ 40 মিটার, অতএব মাঠের ক্ষেত্রফল কত হবে? 45 ইন্টু 40, এত বর্গ মিটার। 45 40 গুণ করলে কত হচ্ছে? 45 ইন্টু 40 হচ্ছে 1800 বর্গ মিটার। এটা শুধু ভেতরের যে মাঠটা আছে, এই যে মাঠটা, এর ক্ষেত্রফল বেরোলো। কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে 45, প্রস্থ এখানে 40, প্রস্থ 40, তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 45 ইন্টু 40, 1800 বর্গ মিটার। মাঠের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য প্রস্থ এবার সবকে বের করতে হবে। রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? রাস্তাটা হচ্ছে 45 মিটার দৈর্ঘ্য, এই মাঠটা 45 মিটার দৈর্ঘ্য ছিল এখান থেকে এতটা। রাস্তাতে যদি দুদিকে যোগ করি তাহলে এদিকেও এক্স বাড়ছে, এদিকেও এক্স বাড়ছে, কারণ রাস্তা এক্স মিটার চওড়া। ঠিক আছে, তাহলে 45 ছিল, দুদিকে এক্স বেড়ে যাচ্ছে, তার মানে 45 এর সঙ্গে যোগ হবে, দুটো এক্স যোগ হবে, মানে 2x লিখে দিচ্ছি। এবার রাস্তা সহ মাঠের প্রস্থ কত হবে? প্রস্থ এখানে 40 ছিল, এটা এদিকে এক্স বাড়বে, এদিকেও এক্স বাড়বে, তার মানে এদিকেও এক্স বাড়ছে, এদিকেও এক্স বাড়ছে, তাহলে দুদিকে এক্স বাড়ছে, তার মানে ওখানে 40 এর সাথে দুটো এক্স যোগ হয়ে যাবে, এত মিটার। এবার যদি রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল বের করি, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে? দুটোকে গুণ করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হবে, তাহলে হচ্ছে 45 প্লাস হচ্ছে 2x ইন্টু 40 প্লাস হচ্ছে 2x, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার যদি রাস্তার ক্ষেত্রফল যদি এখান থেকে বের করতে চাই, তাহলে এখানে মাঠের ক্ষেত্রফল এটা, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এটা। তাহলে যদি এখান থেকে রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে পুরোটা থেকে যদি মাঝের এই মাঠটা বাদ দিয়ে দিই, তাহলে চারদিকের রাস্তাটা পড়ে থাকে। মাঝখানের মাঠটা যদি বাদ দিয়ে দেওয়া হয়, মাঝখানের মাঠটা, তাহলে পুরোটা থেকে মাঝখানের মাঠটা বাদ দিয়ে দিলে চারদিকের রাস্তাটা পড়ে থাকে, মানে পুরোটার ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফল বাদ দিতে হবে, তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে ওপরটা একটু মুছছি। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? অতএব রাস্তার ক্ষেত্রফল বিয়োগ করতে হবে এখানে 45 প্লাস হচ্ছে 2x, এটা ইন্টু 40 প্লাস 2x, এটা ছিল রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। তার থেকে রাস্তার ক্ষেত্রফল বিয়োগ করতে মানে 1800 বিয়োগ করে দিতে হবে। পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, বাইরে বর্গ মিটার, এটা এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। আবার রাস্তার ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে, রাস্তার ক্ষেত্রফল বইয়ে বলে দিয়েছে এখানে 450 বর্গ মিটার। আবার রাস্তার ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে 450 বর্গ মিটার। তাহলে এটাও রাস্তার ক্ষেত্রফল, এটাও রাস্তার ক্ষেত্রফল, তাহলে দুটো কি হবে? সমান করতে হবে। তো শর্তানুসারে দুটোকে সমান করে দেব। তাহলে শর্তানুসারে এইটা সমান এইটা,
45 প্লাস হচ্ছে 2x ইন্টু 40 প্লাস হচ্ছে 2x মাইনাস 1800, এটা সমান হবে 450। এখানে এবার এটা গুণ করতে হবে 45 এর সঙ্গে এই দুজনের গুণ করতে হবে পুরোটা। 45 ইন্টু 40, তাহলে একবার হবে 45 ইন্টু 40 প্লাস একবার 45 এর সঙ্গে 2x প্লাস এবার 2x এর সাথে এই দুজনের গুণ করতে হবে। 2x এর সাথে একবার 40 প্লাস 2x এর সাথে 2x মাইনাস 1800, এটা সমান কত? 450। ঠিক আছে, এখানে গুণ করলে এটা 1800 হবে। 45 দিয়ে হচ্ছে 90x, 40 দিয়ে 80, 80x প্লাস এখানে 2 দিয়ে 4, 4x স্কয়ার হবে। 2x আর 2x গুণ করলে মাইনাস 1800, 450 এদিকে নিয়ে এলে মাইনাস 450, এটা সমান হচ্ছে 0। প্লাস 1800 মাইনাস 1800 কেটে যাবে, এবার শুধু সাজিয়ে লিখলেই হবে। তাহলে এখানে 4x স্কয়ারটা সামনে লিখছি, 80x আর 90x যোগ করলে হচ্ছে 170x, আর ওখানে মাইনাস 450, এটা সমান হচ্ছে 0। সবার থেকে 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে আমি একেবারে লিখে দিচ্ছি 2x স্কয়ার, একে 2 দিয়ে ভাগ করলে 65 হবে, সরি 2 8 16 হয় 85 হবে, তো সরি 85 হবে, এটা 85x মাইনাস 225, এটা সমান হচ্ছে 0। 2x স্কয়ার প্লাস 85x মাইনাস 225, এটা সমান হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমার সমীকরণটা একচল বিশিষ্ট, এটা 2, এটাই হচ্ছে আমার সমীকরণটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাই চেয়েছিল। তো আজকে এতটাই থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কিছু সমস্যা থাকলে নিচে কমেন্ট বক্সে জানিও, নিচে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে, কমেন্ট বক্সে জানিও। কিছু সমস্যা থাকলে বা কিছু সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।